এমপি সুমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে। পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। কথা বলছি আজকের দিনে হাতি, বাট এই মুহূর্তে গর্তে পড়ে আছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই। ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে বা বহিষ্কার করা হয়েছে। যে অর্থমন্ত্রী মুখ খুলছেন আজিজ বেনজিরের দুর্নীতি প্রসঙ্গে। আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য থাকলে বিচার করবে সেনাবাহিনী। অর্থমন্ত্রী তো অর্থমন্ত্রী এই বিষয়ে কেন কথা বলছেন? এরা টাকা চুরি করলি কর, দেশে কিছু শিল্প কারখানা কর, তাহলে তো আমরা চাকরি পাই। টাকাটা বিদেশে নেস কেন? মাছ বিক্রি করে দেশে বলে এগুলি কথা। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, ঠিক এই মুহূর্তে এসে আওয়ামী লীগ সরকার কঠিন এক বিপদে পড়তে চলেছে। দর্শক, আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তারা ঠিক কি ধরনের বিপদে পড়তে চলেছে। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। মানে এত 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 মানুষের ক্রন্দন, এত মানুষের হতাশা, এত কিছু আছে। তো তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছে সবাই প্রশ্ন করে নিতে পারেনি কেন? এখানে অনেক ব্যাখ্যা আছে। অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, অনেকে সরকারের জুলুমের কথা বলেন। সত্যি কথা, এরকম গায়েবী মামলার ইতিহাস তো পৃথিবীতে কোনো দেশে আছে বলে আমি জানি না। কিন্তু আমার মনে হয় কি, আপনাদের আরেকটা জায়গায় বিরাট ঘাটতি আছে। এই বইটা প্রসঙ্গে আমি সেটা বলি, সেটা হচ্ছে ন্যারেটিভের ঘাটতি। আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়, মিথ্যা প্রচারণা হয়, আপনারা সেগুলো ঠিক মতো জবাব দিতে পারেন না। আপনাদের কোনো রিসার্চ সেল নাই, আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নাই। আমি আপনাকে এক্সাম্পল দেখাই। এই বইটা অনুবাদ হতে 6 বছর লাগলো কেন, সেটা একটা প্রশ্ন। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রীর সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে 6 বছর লাগতো না? তার চেয়ে ভয়াবহ জিনিসটা শোনেন। যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি লিখেছি, বলেছি, মিজানুর রহমান খান লিখেছে, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন। এইভাবে বলা না। এই যে এতগুলা বছর উনি জেলে আছে, বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন, ঝগড়া করতে করতে আবার একজন একজনকে বহিষ্কার করেন, ইলেকশনে জিতেন। এত আইনজীবী, বড় বড় আইনজীবী আছেন, আপনারা কেউ কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল? আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড একটা বিচার? দেন নাই। কেন দেন নাই? আবার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে। আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন, আপনাদের বেগম জিয়া ছাড়া আছে কি? উনি নাই, আপনারা নাই। উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী। ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে। এই যে বিএনপির আইনজীবীরা আছেন, বিএনপিতে কি মিডিয়া সেল আছে, রিসার্চ সেল আছে নাকি জানি না, আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপিপন্থী আইনজীবীদের আছে। অনেক আছেন, অনেক বড় আইনজীবী। ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জুরিস্টের অর্গানাইজেশন, এখানকার এমবেসি, সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন? এমনি মুখে বলা তো অন্য জিনিস, রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস, এখানে বলা তো অন্য জিনিস। সেটা আপনারা কেন করেন না? আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে, 2 দিন আগে বা হয়তো গতকাল, আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন, তো ওনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন? উনি কি উত্তরটা দিয়েছে জানেন? স্ট্রেইট বলেছে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে, অস্বীকার করে নাই। এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। সহজ কথা। এর আগে একটা পত্রিকা দেখেছি, উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না, সকল বিরোধী দলের নেত্রী। বিরোধী দল বলতে জামাতকে বুঝিয়েছেন। নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয়, বিএনপি জামাত, কথা বলি বিএনপি জামাত, বিএনপি জামাত, আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে, যায় নাই? ওদের রাষ্ট্রপতি পদপ্রার্থী গোলাম আজমের পাশে সালাম করে নাই, একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই, একসাথে একসাথে সাথে ইলেকশন যায় নাই। এই নেগেটিভগুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন? বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন? বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন? ওই ভিডিওটা পরশুদিন আপলোড হয়েছে কেন? 1996 এর ভিডিওটা বিএনপির ওয়েব পেজে পরশুদিন আপলোড হয়েছে কেন? সবই তো পাওয়া যায়, আপনাদের ওয়েবসাইটে গেলে এগুলি পাওয়া যায় না কেন? আপনারা কি চিন্তা করে দেখেছেন? একটা দল মানে কিছু জনসভায় ভাষণ দেওয়া, লোক জামায়াত করা, মানুষকে সংগঠিত করা না। এখন তো ন্যারেটিভের যুগ, বয়ানের যুগ। ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান, সত্যি বয়ান তৈরি করেছেন। আজকে সর্বশেষ যে রিপোর্টটি ব্যারিস্টার সুমনের ব্যাপারে এসছে, সেটা হচ্ছে যে এমপি সুমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। তার এলাকায় তিনি উপজেলা নির্বাচনে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন, এই মর্মে একটি অভিযোগ এসছে। খবরে বলা হচ্ছে হবিগঞ্জ 4 আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে। শনিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ করেছেন মোহাম্মদ আবু তাহের নামের একজন চেয়ারম্যান প্রার্থী। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে এমপি সাইদুল হক পছন্দের চেয়ারম্যান প্রার্থী রায়হান আহমেদের পক্ষে ভোট চাওয়া, অনুদান ঘোষণা এবং নগদ অর্থ প্রদানের অঙ্গীকার করে যাচ্ছেন। এমনকি ওই প্রার্থীর পক্ষে বিভিন্ন সমাবেশেও তিনি বক্তব্য দিচ্ছেন। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে টিআর, কাবিটা, টিউবওয়েল, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। একই সভায় তার স্বজন রায়হান আহমেদকে নির্বাচিত করার জন্য ইশারা, ইঙ্গিত ও প্ররোচনা দিয়ে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছেন। তিনি চেয়ারম্যান প্রার্থী রায়হানের কাছ থেকে টাকা নিয়ে সম্প্রতি সাটিয়াজুরি ইউনিয়নের শিলপাড়া এলাকায় একটি ট্রান্সফরমার লাগিয়েছেন এবং সেখানে সবাই তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তার বাসায় বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতা, কর্মী ও গণ্যমান্য ব্যক্তিকে ডেকে এনে রায়হানের মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করার অনুরোধ ও আহ্বান জানাচ্ছেন। অভিযোগে আরো বলা হয়, ব্যারিস্টার সুমন চা বাগানের শ্রমিকদের ভয়ভীতি দেখান। তিনি রায়হান আহমেদের মোটরসাইকেল প্রতীকের পক্ষে মোবাইল ও হোয়াটসঅ্যাপে ভোট চাচ্ছেন। এগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আগামী 5 জুন চুনারুঘাট উপজেলা পরিষদের নির্বাচন হবে। এ ব্যাপারে চুনারুঘাটের ইয়নো ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। অভিযোগের ব্যাপারে জানতে সাইদুল হকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। দর্শক, এই হচ্ছে অভিযোগ। তো এই অভিযোগগুলো আসলে এমন বলাই হচ্ছে, এখানে ডিসিএসপিরা বলেছেন যে এমপিদের স্বজনরা না থাকলেও, পরিবারের সদস্যরা না থাকলেও প্রত্যেকেরই নিজস্ব প্রার্থী আছে। কেননা এমপিরা টিকে থাকেন তার নিজস্ব কিছু ক্ষমতা বলয়ের উপর। তো সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনি যদি তার সমর্থনে না থাকেন বা তার সমর্থক না হন, তাহলে তিনি টিকতে পারবেন না। তিনি তার এলাকায় যে কোনো কার্যক্রম চালাবেন সেটি পারবেন না। সেই কারণে এমপিরা প্রত্যেকটা, শুধু উপজেলা পরিষদ না, ইউনিয়ন পর্যায়ে যে কোনো নির্বাচন হয় সেখানেই প্রত্যেকটা জায়গায় তারা পক্ষপাতিত্ব করেন বা তাদের সমর্থিত প্রার্থীরা থাকেন, তাদেরকে জিতিয়ে আনার চেষ্টা করেন। তার উদ্দেশ্য একটাই, যাতে তার যে এমপিশিপটা নিরাপদ থাকে, তার প্রভাবটা যাতে এই বাকিদের নিচের যারা আছেন বিভিন্ন স্থানীয় সরকার পরিষদে, তাদের মাধ্যমে যাতে সেই প্রভাব প্রতিপত্তিটা টিকে রাখতে পারে। এটা বাংলাদেশের রাজনীতির এখন একটা অংশ। সেই অংশের বাইরে ব্যারিস্টার সুমন উঠতে পারবেন কিনা, অভিযোগ যদি প্রমাণিত হয় তখন বোঝা যাবে। যে অর্থমন্ত্রী মুখ খুলছেন আজিজ বেনজিরের দুর্নীতি প্রসঙ্গে। আগে খবরটা একটু আপনাদেরকে শোনাই। এখানে যে খবর বলা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য থাকলে বিচার করবে সেনাবাহিনী। অর্থমন্ত্রী তো অর্থমন্ত্রী এই বিষয়ে কেন কথা বলছেন? এতে বোঝা যায় যে ডালমেকুস কালা হয়, অর্থাৎ বৃন্দান সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো, তারা বাংলাদেশের দুর্নীতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের যে দুর্নীতির সূচক সেটা নিম্নগামী। ফলে তারা কোনো দুর্নীতিগ্রস্ত দেশকে ঋণ না দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্তটা সম্ভবত তারা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, যেটি আজিজের ব্যাপারে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার কিন্তু প্রথম বিষয়টি ছিল দুর্নীতির ক্ষমতার অপব্যবহার। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, IMF সহ অন্যান্য সংস্থাগুলো এখন বাংলাদেশের দুর্নীতির কোনো বিচার হয় না, দুর্নীতির কোনো তদন্ত হয় না, দুর্নীতির বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নেয় না। সুতরাং এরকম একটি বিষয় তাদের সামনে চলে এসছে এবং সেই কারণেই হয়তো আলোচনায়, যখন কি অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হচ্ছে, তখন এই বিষয়টা সামনে আসছে। অর্থমন্ত্রী সম্ভবত তারই আলোকে বক্তব্য দিচ্ছে যে সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির ব্যাপার সেনাবাহিনী পদক্ষেপ নেবে। কিন্তু এখন একটা প্রশ্ন, যে আজিজ আহমেদ তো 2021 সালে, আরো 3 বছর আগে রিটায়ারমেন্টে গেছেন। তো তার দুর্নীতির বিচার সেনাবাহিনী কিভাবে করবে? এটা তো দুদক করবে, আমাদের যে প্রচলিত আদালত আছে তারা করবে। এখন জানি না, যেহেতু সেনাবাহিনীর ক্রয় নিয়ে একটা প্রশ্ন এসছে, তো সুতরাং এখানে হয়তো সেনাবাহিনীর একটা ভূমিকা থাকতে পারে। বেশ বোঝা যাচ্ছে একটা জটিল হিসাব নিকাশ বা অনেকগুলো প্রশ্ন আসছে যে কেন অর্থমন্ত্রী আজকে এই দুর্নীতির প্রসঙ্গ নিয়ে মুখ খুলছেন, কেন বলছে যে সেনাবাহিনী এটার তদন্ত করবে, এটা কেন দুদক বা অন্য সংস্থা করবে না, সেটাও কিন্তু পরিষ্কার হচ্ছে না এবং এই প্রশ্নগুলো এখন সামনে আসছে। খবরে বলা হচ্ছে যে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য থাকলে তার বিচার সেনাবাহিনী করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী
আবুল হাসান মাহমুদ আলী। একই সঙ্গে তিনি জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে। দর্শক বুঝতে পারছেন কোন প্রেক্ষিতে এখন অর্থমন্ত্রীকেও বলতে হচ্ছে এই কথাগুলো, যে না, দুর্নীতির বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে। যদি না নেয় তাহলে ঋণদান সংস্থাগুলো, দেশগুলো বাংলাদেশে ঋণ দেওয়ার ব্যাপারে অনীহা তারা হয়তো প্রকাশ করছে। যে খবরগুলো আমরা জানি না, অভ্যন্তরে একটা প্রেডিকশন করছি যে এরকম প্রেক্ষিতেই অর্থমন্ত্রী হয়তো এখন মুখ খুলছেন বা কথা বলছেন সাংবাদিকদের সামনে। আগে তো কখনো কোনো অর্থমন্ত্রী দুর্নীতি, অনিয়ম এগুলি নিয়ে কথা বলেনি। আজ রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক কৃষ্ণামূর্তি ভেনকারা সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটি করতে গিয়ে তিনি নিয়ম বহির্ভূত প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। সোমবার দিবাগত রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। শুধু তাই না, এই ধরনের অযোগ্য ব্যক্তিদের কোনো সম্পদ যদি যুক্তরাষ্ট্রে থাকে সেগুলো বাজেয়াপ্ত হয় আইন অনুযায়ী। অর্থমন্ত্রী বলছেন, IMF ঋণ খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা সেই অনুযায়ী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ঋণ খেলাপিদের ধরতে চাই। আসলে কি ধরতে চান তিনি চাইলেও সরকারের বিভিন্ন যে অর্গান সেগুলি কি ধরতে চায়? এটা একটা প্রশ্ন। এখন অনেকগুলো যে ঋণ খেলাপি, টাকা পাচার, দুর্নীতি, এইগুলো এখন কঠিন আকারে চেপে বসে বলার ফাঁস হয়ে, যার কারণে এখন সরকারকে, আর যেহেতু তার নিজস্ব অর্থের যোগানটা কমে গেছে, ফলে এখন তাকে হাত পাততে হচ্ছে বিদেশি সংস্থা, দেশগুলোর কাছে। আর যখনই নাকি হাত পাততে হচ্ছে তখন তারা এই প্রসঙ্গগুলো সামনে আনছে। এখন সরকারকে জবাব দিতে হচ্ছে। এই সময় সাংবাদিকরা বলেন, ঋণ খেলাপিরা অনেক শক্তিশালী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কিনা? জবাবে মন্ত্রী বলেন, দেখা যাক পারা যায় কিনা। এরপর মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার কি ক্ষমতা কম ছিল? ভালো, এখন হয়তো অনেক কাঠখড় পুরানোর পর এখন তাদের হয়তো হুঁশ হয়েছে। দেখা যাক কি করতে পারে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।